তারেক রহমান তার ভারত সফরের ব্যাপারে এত টালবাহানা করছেন কেন? মোদিভীতি হতে পারে, কারণ যে সমস্ত এগ্রিমেন্টে উনি সই করেছিলেন ভারতের প্রতিনিধির উপস্থিতিতে এবং মার্কিন প্রতিনিধিদের উপস্থিতিতে, ভারতে এলে সেই সমস্ত জবাব তো তাকে দিতে হবে, অন্তত নরেন্দ্র মোদীর সামনে দিতেই হবে। দ্বিতীয় হচ্ছে, মানে 1-to-1 যদি বৈঠকে উনি বসেন, সেটা বিমস্টেকের মানে ব্রিক্সের সাইডলাইনেই হোক অথবা আগস্টে আসার যে কথা চলছে তাতে, আমি গতকালকেও বলেছি উনি আসবেন বলে আমার বিশ্বাস হয় না। তা বিশ্বাস হয় না কেন? বিশ্বাস হয় না একটাই কারণে, যে তিনি নিজের সিদ্ধান্তে এখন চলতে পারছেন না, অন্যের সিদ্ধান্তে চলছেন। অন্যের সিদ্ধান্ত কি? এখানে জামায়াতের চাপ আছে, এখানে এনসিপির চাপ আছে। তিনি সবাইকে খুশি করতে চাইছেন, সবাইকে খুশি করে উনি ক্ষমতায় টিকে থাকতে চাইছেন। কিন্তু একটা কথা উনি ভুলে গেছেন, যে সবাইকে খুশি করতে চায় সে কাউকে খুশি করতে পারে না, আর বিশেষ করে ভারতের মতো বৃহৎ গণতান্ত্রিক প্রতিবেশী রাষ্ট্রকে। এখন প্রতিবেশী রাষ্ট্র কি করতে পারে? প্রতিবেশী রাষ্ট্র যদি মনে করে যে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব, তাহলে অনেক কিছু করতে পারে। গতকাল আমাদের এখানে মানে বর্ষাকালীন অধিবেশন শেষ হয়েছে পার্লামেন্টের, এখন তো হাতে অখণ্ড সময়। গতকাল রাতে সন্ধ্যের পর থেকে রাত 1:30 অবধি প্রচুর দৌড়ঝাঁপ হয়েছে। দৌড়ঝাঁপ বলতে কখনো এসপিজি, কখনো দলবল নিয়ে যাচ্ছে শেখ হাসিনার ওখানে তার সঙ্গে কথা বলতে, কখনো এখানে অজিত দোভাল, জয়শঙ্করজি একলা মিটিং করছেন, কখনো অজিত দোভাল, রাজনাথ সিং, মোদি, জয়শঙ্করজি একসঙ্গে মিটিং করছেন, মানে সিরিজ অফ মিটিং। এর মধ্যে গভীর রাতে আবার ডেকে পাঠানো হয় সিডিএস কে, চিফ অফ ডিফেন্স স্টাফকে। সেটা এর মধ্যে চিফ অফ ডিফেন্স স্টাফের সম্পর্কটা কোথায় আমি এখনো ধরতে পারিনি। কিন্তু এই বাংলাদেশে একটা খবর রটেছে যে দীনেশ ত্রিবেদী নাকি আবার একটা চিঠি নিয়ে যাচ্ছে, আমন্ত্রণ পত্র। আমার বিশ্বাস হয় না, আমাদের কাগজেও এরকম কিছু বেরোয়নি। তাছাড়া বাংলাদেশে এরকম বিল নেই, আপনাদের ভাষায় বাংলাদেশের অত বিল নাই। যারা আমেরিকাকে চেপে রাখতে পারে তাদের কাছে বাংলাদেশ কি? তবে এর ফলশ্রুতি হিসেবে বাংলাদেশকে কিন্তু কঠিন গুণাগার দিতে হবে। গুণাগার বলতে বাংলাদেশ ভারত ছাড়া কিন্তু তার নড়ার জায়গা নেই, সে খাদ্য পানীয় থেকে আরম্ভ করে জল অবধি। এখন আপনার দেশের যা অবস্থা, তাতে বেসিক দুটো চাহিদা মানুষের, যেটা সেটা হচ্ছে বিদ্যুৎ আর একটা হচ্ছে খাদ্যপণ্য। বিদ্যুৎ না থাকলে ট্যাঙ্কে জল উঠছে না, মোবাইল চার্জ হচ্ছে না, কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, তারপর আবার গ্যাসের সংকট, সিএনজির সংকট, পরিবহন কমে যাচ্ছে। ধরুন একটা মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে তার প্রথম কাজ কি হলো? দাঁত ব্রাশ করবে, সে টয়লেটে যাবে, প্রতিটা জায়গায় কিন্তু জল লাগছে। বাড়ির গৃহিণী তিনি রান্না চড়াবেন, ট্যাঙ্কে জল নেই, কারণ কারেন্ট নেই, ট্যাঙ্কে জল উঠছে না, হাঁড়ি চড়ছে না। আপনি বাজারে যাবেন, গাদা গাদা টাকা নিয়ে যাবেন, থলে ভর্তি হবে না। ফিরে এসে আপনাকে ফাঁকা পেটে ফাঁকা পকেটে হাঁটতে হাঁটতে আপনাকে অফিস পৌঁছাতে হবে।
তার মধ্যে তো অর্ধেক বেকার হয়ে গেছে। শেখ হাসিনা যখন গেছিলেন তখন তো বিদ্যুতে স্বনির্ভর ছিল, তাহলে এই টুকু সাহেবকে বসিয়ে দিয়ে, যিনি আগের বারে সমস্ত কেচ্ছা বেচ্ছা গুলো করেছিলেন, তাকে আবার ওই পদে বসিয়ে দিয়ে তারেক রহমান কি প্রমাণ করতে চাইলেন? বাংলাদেশ কি গরু ছাগলের দেশ হয়ে গেছে না? বাংলাদেশের মানুষগুলো তাদেরকে নিয়ে যা পারবেন তাই করবেন। আপনাদের কি বলবো, তার মধ্যে আবার আশা করছেন যে ভারতবর্ষে নরেন্দ্র মোদী আবার দ্বিতীয়বার প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে চিঠি লিখবেন। দ্বিতীয়বার না, তৃতীয়বার। একবার তো শুভেচ্ছা বার্তার সঙ্গে সঙ্গে একবার আমন্ত্রণ জানিয়েছিলেন, দ্বিতীয়বারে ব্যক্তিগতভাবে চিঠি দিয়েছিলেন, আমন্ত্রণ জানিয়েছেন, তৃতীয়বার বিমস্টেকের সভাপতি হিসেবে তাকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছেন। আর কত পায়ে ধরতে হবে তারেক রহমানকে যে আপনি আসুন প্রভু, এসে আমাদের উদ্ধার করুন? আমি জানি না আসবে কিনা, আমি জানি না। তবে আপনাদের যে পররাষ্ট্র উপদেষ্টা আছে না, না প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, তিনি একটা প্রেস কনফারেন্স করেছেন। তা প্রেস কনফারেন্সটা আমি সাইডে তুলে দিচ্ছি, আপনার প্রেস কনফারেন্সটা দেখুন একবার। আছেন তার মধ্যেই যদি সবকিছু মেলে অবশ্যই ভারত সফর হবে, জাপান সফর হবে, সব সফরই হবে, সেটা দেখা যায়। আমি আবারও বলছি, আমরা সকল দেশ সফরের ক্ষেত্রেই আমরা বাংলাদেশ সরকার পজিটিভ আছে, কিন্তু এটা নির্ভর করবে মাননীয় প্রধানমন্ত্রীর সময়ের উপরে এবং দুই দেশের আলোচনার কতটুকু আগাচ্ছে সেটা। আমি বলি যে কোনো সময় যখন দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানেরই সুযোগ থাকে। সেই সুযোগটা তো আছেই, রয়ে গেছে, এবং ভারতের দিক থেকেও উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা। আশা করি এর থেকে আপনাদের কাছে প্রমাণ হলো যে আগস্টে আসারই এখনো কোনো পরিকল্পনা স্থির হয়নি। তুই নিজে মুখে বলছেন উনি নাকি জাপান সফর যাবেন, জাপানের প্রধানমন্ত্রীকে নাকি আমন্ত্রণ জানিয়েছেন, তিনিও নাকি আসবেন। সবই খাতায় কলমে। গাঁজাগুলিতে তো একেবারে ওস্তাদ, যেরাম পারে গাঁজাগুলি খাইয়ে দেয় লোককে। কিন্তু গাঁজাগুলি খাওয়ালেই তো আর লোকে তো আর আপনার হবে না, মানে ভিজবে না, চিড়ে ভিজবে না। আর এই যে আপনার যে শেখ হাসিনা যাচ্ছেন, যার ব্যাপারে এত দৌড়দৌড়ি চলছে, প্রাণান্তকর দৌড়দৌড়ি চলছে, তার মানে কি সময় কি একদম শেষ প্রান্তে এসে গেছে? কারণ মার্কিন যুক্তরাষ্ট্র আর দেরি করতে চাইছে না। লাস্ট যে মিটিংটা করে গেছিলেন আমাদের এখানে সার্জিও গোর, তিনি পরিষ্কার বলেছেন আমরা আর দেরি করতে চাইছি না। দেরিটার কারণ না, এই করার কারণটা হচ্ছে গিয়ে যত দেরি হবে তত ইরান যুদ্ধ তত পাকাবে, এবং ওখান থেকে একটা সম্মানজনক নিষ্কৃতি পেতে চাইছে আমেরিকা, আর সঙ্গে সঙ্গে ট্রেড ডিলটা। এখন ভারত ছাড়া কে করবে? ভারত রাশিয়ার বন্ধু, চীনকে তো সাহায্য চীন তো আমাদের সাহায্য করবে না। রাশিয়া যদি চীনকে বলে তাহলে চীন কিন্তু চুপ করে যাবে, অস্ত্র সাহায্য করবে না। কিন্তু আবার ওদিকে ইউক্রেনকে বন্ধ করতে হবে, সেটা ওরা বলেছে, আমেরিকানরা বলেছে যে না আমরা ইউক্রেনের সাহায্যটা আমরা বন্ধ করে দেবো। তাহলে কি হলো? এদিকে ইরান যুদ্ধটা থেকে পিসফুলি বেরিয়ে এলো, সম্মানজনক একটা সেফ এক্সিট পেল। আর একটা হচ্ছে ইউক্রেন থেকে মানে ওদেরকে বেরিয়ে যাওয়া, আমেরিকার বেরিয়ে যাওয়া, ইউরোপের অর্থ সাহায্যটা কেটে দেওয়া। তাহলে আমি বলেছিলাম জেনেসি যেরকম পালাতে হবে, এগেও লন্ডন পালাতে হবে। কারণ পাবলিক আস্তে আস্তে পাবলিকের মুড যে ঘুরছে, এখন তো প্রকাশ্যে বলছে
যে আমাদের সময়তে শেখ হাসিনা যখন ছিলেন তখন আমরা অনেক ভালো ছিলাম। আগে কানে কানে বলতেন, চায়ের আড্ডায় বলতেন, এখন প্রকাশ্যে বলছেন। কজনকে আপনারা জেলে ভরবেন? 18 কোটি মানুষকে তো আর জেলে ভরতে পারবেন না। এই যে আমাদের এত যে লোকজন গেলেন, গোয়েন্দা প্রধান গেলেন, বরাক জৈন, তা আপনাদের যারা ওই দিল্লি না ঢাকা, স্বৈরাচারী মানবো না, দাদাগিরি মানবো না, ভারতের করদ রাজ্য হয়ে থাকবো না, যারা রাস্তা গরম করতেন, তাদের তো একজনকেও দেখা গেল না। ওই তারা কোথায় গেলেন? আসলে আমি বলেছি না কাগুজে বাঘ, এরা হচ্ছে কাগুজে বাঘ। তো পারিপার্শ্বিক যে অবস্থা দেখছি, আমেরিকার চাপ, ভারতের একটা গণতান্ত্রিক সিদ্ধান্ত এবং শেখ হাসিনাকে সস্থানে বসানো, আমার মনে হচ্ছে আগস্টের শেষ দিকে হয়তো তারেক রহমান আসার সুযোগে পাবেন কিনা আমার সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে মশাই। টিটিভিটি ছেড়ে দিন, আগস্টের শেষ সপ্তাহের দিকে চোখ দিকে তাকিয়ে থাকুন। আমি যখন যা বলি খবর নিয়েই বলি। হ্যাঁ, হয়তো শেষ সপ্তাহ হলো না, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ হলো, এরকমই কিছু একটা হবে। তবে সময় খুব একটা বেশি দূরে নেই। শেখ হাসিনা মাথা উঁচু করে ফিরবেন, তার এগেনস্টে কোনো রকম আপনার ক্রিমিনাল মামলা যত আছে সেগুলো থাকবে না, সমস্ত উইথড্র হয়ে যাবে, একটা কিছু থাকবে না। আর আপনি তারেক রহমান যদি না আসেন না, তাহলে গঙ্গা চুক্তি, তিস্তা চুক্তি, তারপরে যে খাদ্য পানীয় বন্টন মানে এই পাঠানো, তারপরে তা আপনার ট্রান্সশিপমেন্টের যদি এখন যা যা সুযোগগুলো কিছু কিছু পাওয়া যাচ্ছে সেগুলোও বন্ধ করে দেবে এবং আপনার ওই ভিসাটাও বন্ধ করে দেবে। এবার দেশের পাবলিক আরো খেপে যাবে, কারণ ভিসাটা তো পাওয়া যাচ্ছিল, ভিসাটাও যদি বন্ধ করে দেয় তাহলে পাবলিক কার ওপরে খেপবে? তারেক রহমানের ওপরে খেপবে। তারেক রহমানকে লাঠি নিয়ে তাড়া করবে চৌরাস্তার মোড়ে। এবার দেখে নেবেন আমার কথাটা কতটা সত্যি হয় এবং কতটা বাজে কথা হয়। আমি এখনো পর্যন্ত যা বলে এসেছি সব অক্ষর অক্ষরে মিলে গেছে, এবারও যা বলছি অক্ষর অক্ষরেই মিলবে। আপনারা শুধু ওয়েট করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাংলাদেশের ভেতরে রেকর্ড পরিমাণ গ্যাস আর বিদ্যুৎ সংকট, একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে ভারী শিল্প কারখানা, কাজ হারাচ্ছেন লাখো মানুষ। আর এই জ্বলন্ত সমস্যার তাৎক্ষণিক সমাধান যখন খোদ বিএনপি সরকারের জানা নেই, তখন পর্দার আড়ালে কূটনৈতিক ক্ষেত্রে বড় সমস্যাটির সমাধানের দিকে নজর দিচ্ছে তারা। বহুল আলোচিত ব্রিক্স সম্মেলন এড়িয়ে সম্পূর্ণ দ্বিপাক্ষিক সফরে দিল্লি যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্বিপাক্ষিক সফর বলেই সেটি হতে যাচ্ছে ব্রিক্স সম্মেলনের আগেই, আগস্টের তৃতীয় সপ্তাহের একেবারে শেষে অথবা শেষ সপ্তাহের শুরুর দিকে তারেক রহমান দিল্লি সফরে যাচ্ছেন, এটা ঢাকা ও দিল্লির কূটনৈতিক একাধিক সূত্রে নিশ্চিত হয়ে গেছে। প্রশ্ন হলো, কেন ব্রিক্সের মতো একটি বহুপাক্ষিক সম্মেলন, যেখানে বিশ্বের অনেক পরাশক্তির শীর্ষ নেতাদের সাথে বৈঠকের সুযোগ ছিল, সেটিকে পাশ কাটিয়ে ভারতে দ্বিপাক্ষিক সফরে যেতে চান তারেক রহমান? কূটনৈতিক সূত্রগুলো বলছে, সম্প্রতি প্রতিবেশী দেশ দুটি যে ইস্যুটির কারণে চরমভাবে ব্যাক চ্যানেল ডিপ্লোমেসির চর্চা করছে, সেই ইস্যুটির কারণেই দুই দেশের শীর্ষ নেতার বৈঠক জরুরি হয়ে পড়েছে। আর এই পুরো বিষয়টাতে থার্ড পার্টি মিডিয়েশন হিসেবে ভূমিকা রাখছে কয়েকটি শক্তিশালী দেশ। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। ক্ষমতা হারানোর 2 বছরের মাথায় গত 5ই আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অডিও বক্তব্য এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন।
তার বক্তব্য থামাতে প্রথমে ভারত সরকারকে অনুরোধ করেও কোনো ফল পায়নি বাংলাদেশ সরকার। পরে সমালোচনা সত্ত্বেও বাংলাদেশের গণমাধ্যমে শেখ হাসিনার ওই অনুষ্ঠানের খবর প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল। শেখ হাসিনার এমন পাবলিক ফোরামে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কে উত্তেজনা দেখা দেয়। এর আগে বিমস্টেকের সভাপতি হিসেবে তারেক রহমানকে সেপ্টেম্বরের 12 থেকে 13 তারিখ দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু দিল্লিতে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সামনে আসা উত্তেজনার প্রেক্ষিতে তারেক রহমান ওই সম্মেলনে যোগ দিবেন কিনা এবং আদৌ তিনি ভারত সফরে যাবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। 2026 সালে ব্রিক্সের সভাপতির দায়িত্ব পালন করছে ভারত। বাংলাদেশ ব্রিক্সের সদস্য দেশ নয়, তবে ব্রিক্সের নিয়ম অনুযায়ী বিভিন্ন আঞ্চলিক জোটের নেতাদের সম্মেলনের আউটরিচ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়। এই আঞ্চলিক জোট হচ্ছে বিমস্টেক বা বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। বিভিন্ন সময়ে সদস্য দেশগুলোর সরকার প্রধানেরা বিমস্টেকের চেয়ারম্যান পদের দায়িত্ব পালন করেন। 2025 সাল থেকে বিমস্টেকের চেয়ারম্যান পদটি রয়েছে বাংলাদেশে। সেই হিসেবে বর্তমান এই জোটের চেয়ারম্যান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গত জুলাইয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি কূটনৈতিক পত্র পাঠিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ব্রিক্সের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানায় ভারত। এরপর গত প্রায় 1 মাস ধরে আলোচনা চলছে ওই সম্মেলনে অংশ নিতে ভারত সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যাবেন কিনা। বুধবার পর্যন্ত এই সম্মেলনে তারেক রহমানের যোগ দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম। বৃহস্পতিবার দিল্লি ও ঢাকার একাধিক কূটনৈতিক সূত্রে জানা গেছে তারেক রহমান ব্রিক্সের সম্মেলনে যাচ্ছেন না, বরং সেখানে তিনি প্রতিনিধি পাঠাবেন। তবে ব্রিক্স সম্মেলনের আগেই তারেক রহমান দিল্লি যাচ্ছেন। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে বাংলাদেশের জন্য এই মুহূর্তে ডিসেম্বরে মেয়াদ উত্তীর্ণ হতে যাওয়া গঙ্গা পানি বন্টন চুক্তি, তিস্তা প্রকল্প আর ভারত থেকে আরো বেশি পরিমাণে ডিজেল আনার ইস্যুগুলো গুরুত্বপূর্ণ। তবে দুই পক্ষের জন্য শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুটি অন্য সব ইস্যু নিয়ে আলোচনাকে ছাপিয়ে যাচ্ছে। বিষয়টিকে কূটনীতিকরা বলছেন ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি ইস্যু, যেটি নিয়ে প্রকাশ্যে কোনো পক্ষই খুব বেশি কিছু কিংবা নির্ধারিত বক্তব্যের বাইরে কিছু বলতে পারেন না। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক হওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঢাকার একজন কূটনীতিক বলছেন 24 আগস্টের পর ভারত বাংলাদেশের সম্পর্কে যে অবনতি হয়েছিল বিএনপি ক্ষমতা আসার পর তা অনেকখানি ঠিক হয়। যেমন ইউনূসের আমলে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ থাকলেও বিএনপি আমলে তা আবার চালু হয়। আবার গত মার্চ এপ্রিলে ইরান যুদ্ধ চলাকালে জ্বালানি ক্রাইসিসের সময় ভারত 30,000 টন ডিজেল দিয়ে বাংলাদেশকে সাহায্য করেছিল। পাশাপাশি ভারত ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বেশ সচল আছে। তাহলে এই মুহূর্তে দুই দেশের সম্পর্কের মধ্যে উত্তেজনা কি নিয়ে? এর পেছনে আছে শেখ হাসিনার দেশে ফেরা এবং তার সঙ্গে আছে বাংলাদেশের রাজনীতিতে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ফিরিয়ে আনা, যেটি এই মুহূর্তে শুধু ভারতের নয়, বেশ কয়েকটি শক্তিশালী দেশেরও মাথা ব্যথা। সূত্রগুলো বলছে এই ইস্যুতে শুধু ভারত ও বাংলাদেশই নয়, ভূরাজনৈতিক ক্ষেত্রে শক্তিশালী আরো কয়েকটি পক্ষ জড়িত আছে। কূটনৈতিক ভাষায় বিষয়টিকে বলা হয় থার্ড পার্টি মিডিয়েশন। ঢাকার একজন কূটনীতিক বলছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু সার্জিও বুরের বাংলাদেশ সফর, এই সফর এসে ভারতের হাই কমিশনারের সাথে তার বৈঠক এবং এরপর শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুটি এতটা আলোচনায় আসা এই থার্ড পার্টি মিডিয়েশনের বিষয়টির দিকে ইঙ্গিত দেয়। ওই কূটনৈতিক মনে করেন শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুটি এখন ভারত ও বাংলাদেশের জন্য সবচেয়ে ক্রিটিক্যাল ইস্যু হয়ে যাওয়ার জটটি খুলছে ওই পরাশক্তিগুলো। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে দিল্লিতে সংবাদ সম্মেলনে অংশ নিতে দেওয়ার মাধ্যমে ভারত সরকার বাংলাদেশের সরকারকে বার্তা দিয়েছে দুই দেশের মধ্যকার আলোচনা শেখ হাসিনা ইস্যু শুরু না করে হওয়ার আশা ক্ষীণ। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপট ও পরিস্থিতির কারণে বিষয়টি নিয়ে দুপক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা সম্ভব নয়। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্ব পালন করছেন এমন একজন সাবেক কূটনৈতিক বলছেন, যখন কোনো জটিল ও স্পর্শকাতর ইস্যু নিয়ে দুই দেশের আনুষ্ঠানিক সম্পর্কের বাইরে বা অপ্রকাশ্য চ্যানেলে, যেমন গোয়েন্দা সংস্থা, বিশেষ দূত বা বিশ্বস্ত মধ্যস্থতাকারীদের মাধ্যমে সংবেদনশীল বিষয়ে আলোচনা চালায়, সেটি হলো ব্যাক চ্যানেল কূটনীতি। গত 9 আগস্ট ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের 4 জন শীর্ষ কর্মকর্তা বাংলাদেশে এসেছিলেন। আর তারা যেদিন বাংলাদেশ সরকারের শীর্ষ ব্যক্তিদের সাথে বৈঠক করেছেন, সেদিন ভারতের হাইকমিশনার
হাসিনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। সেদিনই আবার দীনেশ ত্রিবেদী দিল্লি যান এবং সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেন। আবার একই সময় পরপর 2 দিন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠক করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু সার্জিও গোর। দিল্লির একটি সূত্র বলছে, দীনেশ ত্রিবেদীর সাথে অজিত দোভালেরও বৈঠক হয়েছে, তবে সে বৈঠকটি সার্জিও গোরের সাথে দোভালের বৈঠকের আগে নাকি পরে হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। দিল্লির সূত্রগুলো বলছে, সার্জিও গোর 13 আগস্ট দিল্লিতে আরও 2টি শক্তিশালী দেশের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন, যারা বাংলাদেশের জন্য দাতা দেশ এবং ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে পরিচিত। তারেক রহমান যে খুব শিগগির ভারত সফরে যাচ্ছেন সেটির ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। 13 আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তার সরকার পজিটিভ। এখনো সম্ভাবনা আছে ভারত সফরের। ব্রিক্স সম্মেলনের আগে ভারত সফর করতে পারেন এমন ইঙ্গিত পাওয়া গেছে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কথা থেকে। তিনি বলেছেন, ব্রিক্স সম্মেলনের তো অনেক দেরি, 1 মাস বহু কিছু হয়ে যেতে পারে। সরকারও ব্যস্ত রয়েছে, প্রধানমন্ত্রীও ব্যস্ত, তার মধ্যে যদি সবকিছু মিলে অবশ্যই ভারত সফর হবে। সূত্রগুলো বলছে, শেখ হাসিনার সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছিল সেটি কাটিয়ে উঠতে 2 দেশের পক্ষ থেকে চেষ্টা ছিল, কিন্তু শেখ হাসিনার ইস্যুটি সমাধান না করে যে আলোচনা আগাবে না সে বার্তা ভারতের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে দেওয়া হয়েছে। তাছাড়া থার্ড পার্টিগুলো এ নিয়ে তাদের বার্তা দিয়েছে। ফলে এখন অপেক্ষা 2 দেশের শীর্ষ নেতার বৈঠকের পর 2 দেশের পক্ষ থেকে সমীকরণগুলো চূড়ান্ত করা। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, 5ই আগস্ট শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রতিবাদে প্রেস রিলিজ দেওয়ার পরও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ এশিয়ার ডিজিকে ভারত সফরের প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছিলেন। ওই সূত্রটি বলছে, বাংলাদেশ ভারত টানাপোড়েন কাটিয়ে স্বাভাবিক সম্পর্ককে এগিয়ে নিতে ব্রিক্সের মতো বহুপক্ষীয় সম্মেলনে ভারত যাওয়ার চেয়ে দ্বিপক্ষীয় সফর 2 দেশের জন্য বেশি কার্যকর হবে। এতে 2 দেশের প্রধানমন্ত্রী সরাসরি আলোচনায় বসতে পারবেন এবং গুরুত্বপূর্ণ বিষয় যেমন গঙ্গা চুক্তি নবায়নে রাজনৈতিক আলোচনা, তিস্তা নিয়ে আলোচনা সহ 2 বছরের বাণিজ্যিক বাধা দূর করা, মানুষের যোগাযোগ সহজ করার মতো বিষয়গুলোতে অগ্রগতি সম্ভব। শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুতেও দুপক্ষের মধ্যে বোঝাপড়া তৈরির সুযোগ থাকবে এই সফরে। সূত্রটি বলছে, বাংলাদেশের পক্ষ থেকে প্রকাশ্যে শেখ হাসিনার প্রত্যর্পণের কথা বলা হলেও ভারতের পক্ষ থেকে এরই মধ্যে প্রত্যাবর্তনের কথা জানিয়ে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে ব্রিক্সের চেয়ে দ্বিপক্ষীয় সফর 2 প্রতিবেশীর মধ্যে আস্থা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছে সূত্রগুলো। সেটি হলো চলতি মাসের শেষ সপ্তাহে নয়াদিল্লি যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শিগগিরই জানানো হবে 2 দেশের সম্পর্ককে ইতিবাচক, স্থিতিশীল ও জনকেন্দ্রিক ভিত্তির উপর দাঁড় করাতে ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দিল্লি যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এখন এ পর্যন্ত সবাই